নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই সন্ধ্যের সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ স্টুডিও থেকে আমার সঙ্গে রয়েছেন তনিষ্ঠা এবং নিউজ ডেস্ক থেকে শুভজিৎ মিত্র। তৃণমূল কংগ্রেসের আসল পার্ট কারা, নকল পার্ট কারা, এই নিয়ে দ্বন্দ্ব তো চলছে। আপনারা জানেন যে এর আগে প্রতীক নিয়ে দ্বন্দ্ব ছিল, এর আগে তহবিল নিয়ে দ্বন্দ্ব ছিল, গতকাল আমরা দেখলাম ভবন নিয়ে দ্বন্দ্ব কোন পর্যায়ে পৌঁছল। কিন্তু আজ এই ভবন নিয়ে অভিমানের একরাশ অভিমান উগড়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দিদির কথায় বেদনা হতো, মমতার হাত ছাড়লেন এবার তার গুড বুকে থাকা তার অন্যতম ছায়াসঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভানেত্রী সহ কালীঘাট তৃণমূল শিবিরের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তৃণমূলে কে আসল কে নকল এই প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী সোমবার অর্থাৎ 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের 2 শিবিরের নথি জমা। ঠিক দুদিন আগে মমতা শিবিরের সব পদ ছেড়ে দেওয়া চন্দ্রিমা ভট্টাচার্যর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এই মুহূর্তে অনেকটাই তাৎপর্যপূর্ণ। কেন তিনি দল ছাড়লেন, কেন এই মুহূর্তে দল নয়, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন ধরে তিনি গুড বুকে ছিলেন, কি এমন হলো যে কারণে এতটা তিনি অপমানিত ফিল করলেন? চন্দ্রিমা ভট্টাচার্য এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে কি বলেছেন সেটা আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন কোন অভিমানের কথা, কোন অপমানের কথা তিনি নিজে জানিয়েছেন আমাদের। কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি আজ নিলেন? সেটা হচ্ছে আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ, জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম আর কি। সেই পদ থেকে পদে আমি রইলাম না। তার সাথে সাথে এখন অবধি আমি যে পদে আছি সে কোনো পদেই আমি থাকলাম না। আমি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হিসেবে আছি, তার থেকে আমি নিজেকে উইথড্র করলাম। এবং যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার অথরাইজড পার্সন হিসেবে ছিলাম, কন্ট্যাক্ট পার্সন হিসেবে, সেটাও তার থেকেও আমি নিজেকে উইথড্র করলাম। আমি জানিয়ে দেবো এটা এই মুহূর্তে আমি দেখাবো এই রেজিগনেশন লেটার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং দিদি, আপনি তো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পশ্চিমবঙ্গ সরকারকে রিপ্রেজেন্ট করতেন দিল্লিতে বহু মিটিংয়ে, যেখানে মুখ্যমন্ত্রী আপনাকে পাঠাতেন তার প্রতিনিধি হিসেবে। আজ এই দুঃসময়ে কি এমন হলো যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমি আসলে করতে চেষ্টা করেছিলাম আনুগত্য দেখাবার, এবং আমার মনে হয় আমি যতটা নিজের কাছে সে বিষয়ে পরিষ্কার যে আমার আনুগত্যের কোথাও আমি খামতি দেখাইনি। কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্নচিহ্নের মুখে। কারণ গতকাল একটি ঘটনা ঘটেছে, এটা আপনাদের কাছে আর বিবরণ দিচ্ছি না, সবাই জানেন। কিন্তু সেই সম্পর্কিত কথা নিয়ে যখন আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? আপনাদের সাংবাদিকরা মানে তৃণমূল ভবনের কথা? হ্যাঁ, তৃণমূল ভবনে। তা আমি তো ওনাদের হাতে তুলে দিইনি, কিছুই তুলে দিইনি। আমি যতক্ষণ বসার, প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি। সুতরাং আমার কাছে কেউ আসেনি, তা আমি কাদের হাতে তুলে দেবো? আমার সাথে তো তাদের দেখাই হয়নি, তারা অন্যদিকে গেছে, আমার ঘরে আসেনি। আপনাদের অনেক সাংবাদিকরাও ছিলেন, কেউ নিশ্চয়ই দেখেছেন যে তারা আমার ঘরে আসেনি, আমার সাথে কথা হয়নি। আমি ওখানে ওই 6টা, সোয়া 6টা অবধি থাকি, আমি ওখান থেকে 6:20-22 বেরিয়েছি। আমি কোনো দিন যা প্রতিদিন করি কালকেও তাই করেছি। একটা কথা হচ্ছে যে মানে বিষয়টা, আপনি কি গতকাল তৃণমূল ভবনে ছিলেন? অবশ্যই ছিলাম। আচ্ছা, আপনার সামনেই ওরা ঢোকে? না, আমার সামনে মানে আমি দেখিনি ওরা ঢুকেছে কোথায় গেছে, আমার ঘরে আসেনি, আমার ঘরে আসে। আচ্ছা, এই ঘটনায় আপনি মর্মাহত হন? অবশ্যই। আমার দিদি আমাকে যে কথা বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেবো কী করে? যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। আচ্ছা, একটা কথা বলি যে আপনার পুত্র বিদায়ী কাউন্সিলর, ওনাকে ঋতব্রত শিবিরে দেখা গেছিল, অন্যান্য অনেক নেতা সেখানে ছিল।
তারপর তিনি গিয়েছিলেন, তখনও আপনি রাজ্য সভাপতি। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যার যার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন, যবে থেকে গেছে নভোটেলে আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন। আমি নিজের মনের কাছে পরিষ্কার ছিলাম যে আমি গতকাল কি এমন ঘটলো যে আপনি এই পদত্যাগ এবং পত্র সেই পাচ্ছেন? জায়গা থেকে দিদি গতকাল এক কি মিনিট, হলো? সেই জায়গা থেকে বলি যে অনেকেই তো শিবির চেঞ্জ করছেন। দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম তিনিও গেছেন নতুন তৃণমূল বা আসল তৃণমূল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি তাদের সঙ্গেই না, যাবেন? আমি কালকে এখন কি এমন এইসব নিয়ে ঘটলো? কোনো কথা বলতে চাই না, কারণ অনেক কিছু বিচারাধীন আছে, অনেক কিছু ইলেকশন কমিশনের কোর্টে আছে, মানে অর্থাৎ তাদের জায়গায় আছে। সুতরাং আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এইটুকুন বলতে চাই যে আমি থাকছি না। মানে দিদি, কালকে কি এমন আপনার ঘটলো যে সবথেকে বড় পদত্যাগ পরিচয় ছিল করলেন? আপনার কি এমন আনুগত্য, হয়েছে? এবং কঠিন কালকে সময়ে কি আপনি ঘটলো? এসেছিলেন, মানে আপনি এতদিন দলের অবধি কঠিন ছিলেন তো? দায়িত্ব পালন করেছিলেন এবং দিদি আপনাকে সেই বিশ্বাসটাও করতেন। না, এবং গতকাল দুঃসময়েও অবধি তো দেখা আপনি গেছে ছিলেন। কালীঘাটে মানে আপনি কিন্তু গতকালও তো আপনি প্রতিদিন ছিলেন। আমি ছিলেন। তো একই কথা বলছি। আমার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে বলে আমার মনে হচ্ছে ব্যর্থতা আমার কোনো অভিযোগ নেই কারণ। গতকালের ওই ঘটনার জন্য বলছেন? মানে গতকাল তো আপনি আমি ছিলেন তো ওখানে। বললাম তো, এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। আপনাদের সাংবাদিকরাও সেখানে ছিলেন। আমি আমরা আমার সকলে দেখেছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই মানে ছিলাম। আপনাকে কি প্রশ্ন করা হয়েছে? না, আপনার প্রশ্নটা কি করেছে না, দল থেকে? প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা না, তুললাম? আপনি এতে অপমানিত বোধ করছেন? মানে বিশ্বাসে আমার আঘাত? দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন আপনি কি চেপে দল বসে। ত্যাগ আপনি করছেন না যে দায়িত্ব ভবনে ত্যাগ ছিলেন করছেন? রাজ্য সভাপতি, দায়িত্ব তো ত্যাগ করেছি। দলের কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা, দল ত্যাগ করা, ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের হেনাতেনা রয়েছে। আমি আপনি যে এত চিঠি আছে সেটাতে আমি দল ত্যাগ আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন কোন দল নয়, কোনটা কি আছে কে, কারণ এগুলো বিচারাধীন আপনি আছে, তৃণমূলেই এটা আছেন। বিচারাধীন আছে। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে। সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ইস্তফা দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4:30টার সময় ফেসবুকে আসবেন। ঘড়ির কাটা 4:30 মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করেন, আর সেই ফেসবুক লাইভে একযোগে চন্দ্রিমা, ঋতব্রত, ফিরহাদদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কুণাল ঘোষরা এতদিন সাংবাদিকদের মুখোমুখি যে কথা বলছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলতে শোনা যায়। তিনি বলছেন যারা কাউন্সিলর হয়েছিলেন, যারা বিধায়ক হয়েছিলেন বা হয়েছেন, যারা মন্ত্রী হয়েছিলেন, তারা যে মনোনয়নপত্র জমা করেছিলেন সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে প্রতীক দিয়েছিলেন, আর এখন তারা বিদ্রোহী হয়ে গেলেন। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তার নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর্জাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি, কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও।
সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। যোগদানের প্রশ্ন নয়, আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। এত বছর ধরে আনুগত্য, সেই আনুগত্য যদি আজকে প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই জায়গায় আমার মনে হয় না মানে থাকা উচিত। এবং উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন একদম সেই সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি, এবং এই সিদ্ধান্তে আগামী দিন ওনারও ভালো হবে এবং মানে যিনি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছেন ওনারও ভালো হবে। আমরা দুজন সেপারেট ইন্ডিভিজুয়ালস এবং দুজনেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে সিদ্ধান্ত নেবার। উনি যে সিদ্ধান্তটা নেবেন, উনি যেটা উচিত মনে করবেন সেই সিদ্ধান্তটা নেবেন, এবং আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি। তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটবানি। দেখুন আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাস, এর বাইরে তৃণমূলের অস্তিত্ব থাকে না। দেখুন এখন মধু নয়, মাছি কেন আর ঘুরবে? যতক্ষণ মমতা ব্যানার্জির কাছে মধু ছিল, মানে শাসকে ছিল, ততক্ষণ বেনিফিট নিয়েছে। এখন নাই, দিতে পারবে না মমতা ব্যানার্জি কিছু, তো এখন ছাড়তে হবে। এখন নতুন বিগত দিনে যেগুলো অন্যায় অনাচার যারা করেছেন, অবৈধ ইনকাম করেছেন, সেগুলোর হাত থেকে বাঁচতে গেলে ভালো তৃণমূল শাস্তি হবে। কি পদ পায়নি ভারতবর্ষে? যে কটা অঙ্গরাজ্য আছে, আমার মনে হয় প্রথম মহিলা অর্থমন্ত্রী সেই তার পিরিয়ডে মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামকে দিয়েছিলেন। তার পরিবারের লোকজন এই তৃণমূল কংগ্রেসকে বেনিফিট পায়নি। এখন তৃণমূল কংগ্রেস ডুবে গেছে বলে এখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আদর্শের বিচ্যুতি ছাড়া আমি কিছু মনে করি না। দেখুন কালীঘাট ছেড়ে বলে আরো ভাঙন। এখন ঘাসফুল শিবিরে কি চলছে? একমাত্র একটাই জিনিস, তা হচ্ছে শিবির বদলের খেলা। মমতার একতা ছায়াসঙ্গীও এবার কালীঘাট তৃণমূলের সব পথ ছেড়ে বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে। মমতাকে ছাড়তেই চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালো ঋতব্রত শিবির। সিনিয়র লিডারকে ওয়েলকাম বলে বিধানসভার গেট থেকে ভিতরে নিয়ে যান বিধায়ক সন্দীপন সাহা। আচ্ছা সেই মুহূর্তের ছবিটা আরো একবার। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঢুকছেন এবং তাকে স্বাগত জানাবার জন্য এই মুহূর্তে সন্দীপন সাহা সহ প্রত্যেকে নেতা রয়েছেন। স্বাগত জানাচ্ছেন? নিশ্চিতভাবে স্বাগত জানাচ্ছি, তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের শিবিরে তিনি কি আসছেন? কথা হোক না, কথা হোক। এই তো চন্দ্রিমাদি আমাদের সিনিয়র লিডার, তাকে আমরা নিতে এসেছি। আসুন। চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে কিন্তু সন্দীপন সাহা কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। আর যিনি এই গোটা ঘটনাটায় আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন, তার সঙ্গে একবার কথা বলি। সৌরভ গো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৌরভ, তোমার থেকে একটা বিষয় জানার, তা হচ্ছে যে এখন এই দলে ঠিক হচ্ছে তো হচ্ছে কি? মানে আমরা দেখছি যে ক্যালেন্ডারের পাতা বদলের আগে শিবির বদল করে ফেলছেন নেতারা। একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গিয়েও কিন্তু খবরের শিরোনামে প্রতিদিন খবরের শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তারা এসছেন যেমন প্রতিদিন যেমন এখানে মিটিং করেন, সেই বৈঠক করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা তিনি বারে বারে বলছেন যে তাদেরকে বেঈমান বলছেন, যারা ছেড়ে যাচ্ছেন তাদেরকে বেঈমান বলছেন, এবং এখানে যাদেরকে দেখা যাচ্ছে এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের, এই কর্মীদের ওপরই কিন্তু আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস দল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, সেই বেরোনোর ছবিটা আমরা লাইভে এখানে সম্প্রচার করছি তোমার মাধ্যমে। এবং যেটা বলার সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রয়েছে এই কর্মীদের উপর, কিন্তু একই সঙ্গে তার এক সময়ের পরীক্ষিত সৈনিকরা, পরীক্ষিত সেনাপতিরা একে একে ছেড়ে যাচ্ছেন। আজকে
যিনি গেলেন সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হতো ছায়া সঙ্গী। সেই ছায়া সঙ্গী বললেন যে অর্থমন্ত্রী হিসেবে তিনি যে বাজেট পড়তেন সেই বাজেট 2 ঘন্টা আগেও তিনি জানতেন না। তো এইভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন এবং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক লাইভ করেছেন, তিনি ফেসবুক লাইভে এদেরকে বেঈমান বলেছেন। কিন্তু একই সঙ্গে আস্থা রেখেছেন কাদের ওপরে? আস্থা রেখেছেন কর্মীদের ওপরে। যে কর্মীরা তাদের ঘিরে রয়েছেন, তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবিরের আশা, তারাই তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ এবং সেই জায়গা থেকে এই প্রকৃত সম্পদদের ওপরই কিন্তু আস্থা ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। আপাতত একের পর এক সেনাপতি তারা শিবির বদল করছেন, তারা নিজেরাই আলাদা শিবিরে গিয়ে নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলছেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়করা এবং তারা দাবি করছেন যে বিষয়ের দিকে সৌরভ, ধন্যবাদ। সন্দীপন সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই বিষয়ে কি বলেছেন তার প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যেও মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে, তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যেই সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসছেন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। আপনারা শুনলেন বিধায়ক সন্দীপন সাহা, তিনি কিন্তু এক কথায় বলছেন যে সিনিয়র লিডার, সেই সম্মান তাকে তারা দিয়েছেন এবং যেই জায়গা থেকে বিবেকের দংশন এবং অপমানিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত, সেই অবস্থানকে তারা সমর্থন জানাচ্ছেন। যেখানে একদিকে আসল তৃণমূল কারা, নকল তৃণমূল কারা, এই নিয়ে একটা বিভেদ চলছে, সেখানে ঋতব্রত তৃণমূলের শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহার এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ। আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তকান্তি, যখন অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানানোর যে জেস্চার আজকে দেখা গেল, যেভাবে সিনিয়র লিডার বলে তারা স্বাগত জানালেন, এই জেস্চার বোধহয় এই সময় দাঁড়িয়ে অন্যান্য অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে, যা এই মুহূর্তে যা সিচুয়েশন, কি মনে হয়? একেবারেই তাই। এবং আগামী দিনে যে দাবি বারংবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির করছে যে আরও অনেকে রয়েছেন যারা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, হয়তো সকলে এখনও সামনে আসেননি, কিন্তু ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে। সেই বিধায়কের সংখ্যা বাড়াটা এখনও প্রকাশ্যে না আসলেও আমরা কিন্তু দেখছি যে অন্যদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্ব, চন্দ্রিমা ভট্টাচার্যকে ছাপিয়ে তার তিনি যে পদে অধিষ্ঠান করছিলেন, সেই রকম সরাসরি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তিনি দল ছেড়ে চলে আসলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন, এমনকি কুণাল ঘোষরা যে কথা বলছেন যে যদি মন্ত্রিসভার তালিকা দেখা হয়, দীর্ঘতম যে তালিকাটা ছিল সেটা বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে ছিল। সেই জায়গা থেকে তার মতো একজন নেতৃত্ব বেরিয়ে গেলেন এবং তারপর কোথাও গিয়ে অনেকেই হয়তো এই শিবিরে নাম লেখাবেন এবং তার সূচনা ইতিমধ্যেই বারংবার হয়েছে। আরও একবার করে নতুন করে আজকে রাজ্য রাজনীতিতে শনিবারের দুপুর থেকে তপ্ত হলো চন্দ্রিমা ভট্টাচার্যের ঋতব্রত শিবিরে আসা। যদিও তারা বলছেন যে তিনি এসেছেন, এখনো আনুষ্ঠানিক যোগদান করেননি, নানা কথা বলছেন, কিন্তু এরপর আর হয়তো কোথাও বাকি থাকছে না এটা যে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তিনি সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে চলে গিয়েছেন। এখন দেখার বিষয় আরও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এখনো পর্যন্ত পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি করেন এই পরিস্থিতি দেখে তাদের আগামীর পদক্ষেপ কি হয়, অবশ্যই সেদিকে নজর থাকছে। ধন্যবাদ প্রদীপ্ত। দেখুন, আসল তৃণমূলটা কি, এই প্রতীক আর নামটা কার কাছে থাকবে তা জানতে আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সেটা নির্বাচন কমিশনের ফয়সালা হবে নাকি আইনি লড়াই হবে, জটিলতা আরও বাড়বে, তার জন্য অপেক্ষা করতে হবে। যদি আইনি লড়াই হয়
তাহলে কি এগিয়ে আছে? কোথাও গিয়ে কি ঋতব্রত শিবির একটু অ্যাডভান্টেজে, একটু কি পিছিয়ে থাকছে, ব্যাকফুটে থাকছে কালীঘাট তৃণমূল? দেখুন, এটা আমরা বলতে পারবো না, আইনের বিষয়ে আইনজীবীরাই ভালো বলতে পারবেন। আমরা কথা বলেছিলাম আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি দাবি করছেন সাংগঠনিক কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় শিবির মানেননি। শোনাই একবার তার দাবি। পার্টি কার, কোন দল ঠিক দল আর ঠিক অন্যটা ঠিক নয় বা তার ক্ষমতার বাইরে, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর। সব দুটো পার্টিকে শুনে বা কাগজপত্র, বেসিক্যালি কাগজপত্র দেখে যে কার সংখ্যা বেশি, এটা হচ্ছে প্রাইমারি। তার সঙ্গে দেখা হয় সাংগঠনিক যে পদ যারা আছে যেটা কতটা, তার উপর ডিপেন্ড করে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় বা পৈতৃক সম্পত্তি নয়, এটা একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনেতে কিছু নিয়মকানুন মানতে হয়, কিন্তু আমি যেটুকু আমি দেখলাম বা যেটুকু বুঝলাম, তাতে করে কিন্তু কোথাও কিছু পেলাম না যে যেখানেতে কালীঘাটপন্থীদের মধ্যে কোনো প্রপার কোনো সিস্টেম, যে লিগাল সিস্টেমটা মানা হয়েছে বলে আমি বিশ্বাস করি না বা দেখতে পাইনি। কারণ সেখানে তো এখন একতন্ত্র, একজন চেয়ারে বসে বললেন যা হবে তাই হয়েছে, কিন্তু সেটা দেখছি উল্টো দিকে ঋতব্রতের গ্রুপটা তারা কিন্তু পরপর স্টেপগুলো নিচ্ছে অ্যাজ পার ল। তার উপর ডিপেন্ড করবে আলটিমেটলি ইলেকশন কমিশনের হাতে। এই পুরো দলটা চলছে অবিশ্বাস, কেউ নিজেদের এক দুসরার উপরে বিশ্বাস করতে পারছে না এবং তারই পরিণতি এটা আছে। তার জন্যই কোনো কাজ এখানে হয়নি, আর পুরো দল দুর্নীতির সঙ্গে গ্রস্ত ছিল। তোলাবাজি, ছিনতাই, বালি চুরি, পাথর চুরি, সব কিছু তো চুরির উপরে বেস্ট। তো নিজেদের মধ্যে এখন লড়াই চলছে, কেউ কারোর উপরে বিশ্বাস করতে পারছে না, এভাবেই নিজেকে শেষ করবে। এটা তো পুলিশ এবং গুন্ডাদের উপরে টিকে দল ছিল, এটা তো আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম কি যদি মানে এদেরকে যে কিছু চটি চাটা পুলিশ অফিসার যারা ছিল তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, গুন্ডাদের এদের হাত থেকে বেরিয়ে যাবে, যাদেরকে এখন পুরো ভালোভাবে শক্ত হাতে দেখা হচ্ছে, তাহলে দল বলে তো কিছু ছিল না। এটা এখন সব সামনে এসে যাচ্ছে। এখন তো মোট কত দিন হয়েছে, 60 দিন হয়েছে আজকে, তার মধ্যেই এই অবস্থা আছে। আর এদিকে মমতার হাত ছাড়তেই চন্দ্রিমাকে কটাক্ষ কুণালের। এতদিন যখন মন্ত্রী ছিলেন, এতদিন যখন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তখন অভিমান হয়নি, কটাক্ষ কুণালের। চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি যে আমি সবটা নিচ্ছি। এক নিঃশ্বাসে মানে এক নিঃশ্বাসে উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। প্রথমে ওনার একজনকে পাঠিয়েছেন, গতকাল উনি বসে থাকাকালীন 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। আমাদের অন্য সহকর্মীরা রিকোয়েস্ট করেছিল যে দিদি আর একটু বসে যান, তিনি বলেন আমি এসবে থাকবো না, গাড়ি ডেকে বেরিয়ে চলে গেলেন। তো সেখানে ওনার মনে হয়েছে যাবেন, তো উনি সেটা আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছিলেন, গেছেন, কি করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয়ার জায়গায় ছিলেন তখন আমি আঁচল পেতে নেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন তখন আমি অন্য শিবিরের দিকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে আমি তাকে অস্বীকার করতে যাব, এটা কি করে হতে পারে? মানুষ দেখছেন এদের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ দেখছেন এবং এই ভয়ঙ্কর অকৃতজ্ঞতা রাজনীতি বাংলার মাটি সাপোর্ট করবে। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণালবাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। কি আর বলবো বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন একাধিকবার এই কথা বলেছেন যে নদীর সমুদ্রের জল শুকিয়ে যাবে তাও আমাদের নেতারা শেষ হবে না। আমি এত নেতা তৈরি করে দিয়ে গেছি, নেতারা আসতেই থাকবে, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমাদের নেতারা শেষ হবে না। 1-1.5 মাস হয়েছে, দেখুন অবস্থা দেখুন। মানে কোন দিন দেখবেন যে পিসি ভাইপো নিজেই হয়তো বিজেপির কাছে অ্যাপ্লিকেশন করে বলবে আমাদের নিয়ে না, আমাদের আর কিছু নেই। তো মজার ব্যাপার হচ্ছে
এখন কে চটি চাটাদের দলে কে বালিশ চাটাদের দলে এটা ওদের ব্যাপার, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। চন্দ্রিমাদির মনে হয়েছে যে চটি চাটাদের সাথে থেকে কোনো লাভ নেই, বালিশ চাটাদের দিকে নাম লেখাতে হবে। এখন তৃণমূল কংগ্রেসের দুটো ভাগ, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা, আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা। কেউ কেউ এখন দেখুন যারা যারা এখানে বড় বড় কথা বলছে, দুদিন পরে তারাই দেখবেন হয়তো ওইদিকে নাম লেখাচ্ছে। মজা লাগছে, আমার মা তো বাড়িতে সিরিয়াল দেখাই ছেড়ে দিয়েছে। দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, ওকে নিয়ে আলোচনা করা বা সারাদিনটা নষ্ট হবে ভাই। এমনি বেরোন না, ওকে নিয়ে আলোচনা করে যাব দেন। এইসব আজকে এরকম কালকে এরকম গিরগিটির মতো এদের নিয়ে কথা বলবো কেন? রাজনীতিতে যাদের নিয়ে আলোচনা করবো তারা তো পদে থাকার মতো।